আমি তাদের যে কোনো ভুল নিয়ে কথা বলতে পারি, দোষ নিয়ে কথা বলতে পারি। ডাকসু বা শিবিরীয় যে ট্যাগ, সেই ট্যাগটা পদে পদে অনেক বাধার সৃষ্টি করেছে। আমি কারো পারপাস সার্ভ করব এবং তারা এর বিনিময়ে আমাকে ভালো বলবে, এটা আসলে আমার কাজ না। হিজাব নিকাব করেছো কিন্তু চোখ কেন খোলা? আরে ভাই, আমি চোখ যদি বন্ধ করে আমি দেখবো কি করে? এবং আমি সৎ মানুষদের সাথে কাজ করতে চাই, তো সেই জায়গা থেকে হচ্ছে আমি শিবিরকে বেছে নিয়েছি। যখন আমার বাসার সামনে দিয়ে রাস্তা দিয়ে পুলিশ সবাইকে মারতে মারতে যাচ্ছিল, তখন হচ্ছে আমি ছাদে গিয়ে পুলিশের উপর, ছাদের উপর থেকে ঢিল পাটকেল ছুরি। রাজনীতিতে যদি ভয়েস দিতে হয় তাহলে সেটা কালচারাল ওয়েতে দিব, সেই জায়গা থেকে যুক্ত হওয়া। ইনকিলাব মঞ্চ গঠনের প্রেক্ষাপটটা কি? যেই কাজটা আমার বিশ্ববিদ্যালয়ের ফান্ডের টাকায় করা উচিত, সেই টাকার জন্য আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় স্পন্সরের জন্য ঘুরে বেরিয়েছি। যে আমরা 5 জন মিলে 300 টাকায় খাবার খেয়ে চলে এসেছি। আল্লাহ প্রদত্ত নির্দেশনা, সেটা মানা এবং সেটা করা, সেটাকে সেলিব্রেট করা উচিত, সেটাকে ট্যাগ করা উচিত না। যখন কেউ বলবে ছাত্রী সংস্থা, ওকে, তাদের মতো আমাকে মনে হলো আমার কি করার আছে, আমি তো আল্লাহর জন্য করছি। বাংলাদেশ নিয়েই তো আমাদের সকল স্বপ্ন, এই জন্য নিজেদের কেরিয়ার, নিজেদের জীবন সবকিছুই বিসর্জন দেওয়া, এটা তো অবশ্যই সত্য। আমি কেন সেই প্যানেলে নির্বাচন করবো যে প্যানেলে হচ্ছে আমার জেতার সম্ভাবনা নেই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভাটক্সের আজকের পর্বে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকের পর্বে অতিথি হিসাবে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। আজকে আমরা তার কাছ থেকে ডাকসুরতে তার পথ চলার গল্প শুনব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে আমরা আপনার পরিচয় থেকে শুরু করব। আপনার জন্ম, বেড়ে ওঠার গল্প এবং শিক্ষা জীবন কোথায় কেটেছে? আমার জন্ম মহেশখালী, কক্সবাজারের একটা উপজেলা। সেখানেই আমার মোটামুটি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা। তারপরে আমি মহেশখালী গার্লস হাই স্কুলে পড়েছি। এরপরে আমি ক্লাস 9-এ কক্সবাজারের যে বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে ভর্তি হই এবং কলেজও আমার হচ্ছে কক্সবাজার কলেজ, সরকারি কলেজ, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনার পরিবারে কারা কারা আছেন? আমার পরিবারে আমার বাবা মা, আমার ছোট 3 বোন আর আমি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে, কোন সেশন এবং কোন হলে আছেন? এই ক্ষেত্রে তো সব আমার পরিচয় পাবলিক হয়ে যায়। আমি ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি এবং সুফিয়া কামাল হলে আছি। আচ্ছা আচ্ছা, আপনার সেশন? সেশন 21-22। আপনার এই যে ডাকসুতে আপনি নির্বাচন করেছেন, এটা আসলে কোন আগ্রহে করেছেন বা এর পিছনে আপনার প্রেরণা কী ছিল? আমি আসলে কখনোই ডাকসু নির্বাচন করতে চাইনি। আমি বরাবরই জাতীয় যে পলিটিক্স, সেটার প্রতি আমি ইন্টারেস্টেড ছিলাম। ছাত্র রাজনীতি আমার অত বেশি পছন্দের ছিল না। কিন্তু পরবর্তীতে যখন ডাকসু নির্বাচন আসলো এবং আমরা সিদ্ধান্ত নিই, আমাকে অনেকেই অ্যাপ্রোচ করতে থাকে ডাকসু নির্বাচনের জন্য, তখন আসলে আমরা সিদ্ধান্ত নিই। আমি আমার শহীদ উসমান হাদি ভাই ছিলেন, তার সাথে পরামর্শ করলাম যে করা উচিত কিনা। তখন একটা পর্যায়ে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে এই যে সংগ্রামটা, সেটার একটা পার্ট এই ডাকসু নির্বাচন। সেই নির্বাচনে নিজেদের একটা ভয়েস থাকা জরুরি। সেই জায়গা থেকেই নির্বাচনে অংশগ্রহণ করা। তখন হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, যেহেতু এটার সাথে পলিটিক্যালি কিছু জায়গায় ইম্প্যাক্ট রাখার সুযোগ আছে, সেজন্য এই পদটাকে বেছে নিয়েছি এবং পরবর্তীতে অনেকেই এই পদের জন্য আমাকে অ্যাপ্রোচ করে কারণ পর্যন্ত শিবিরের প্যানেল থেকে নির্বাচনটা করি। অন্যান্য প্যানেল থেকে শিবিরকে কেন বেছে নিলেন? অন্যান্য প্যানেল থেকে শিবিরকে বেছে নেওয়ার কারণ বলতে স্পেসিফিকভাবে এই যে পদটা আমাকে অন্যান্য অনেকেই অফার করে। তো অন্যান্য যে সকল লজিস্টিক বা আমার যে কমফোর্ট জোন, সেইটার জায়গা থেকে আমার মনে হয়েছে যে শিবির বেটার হবে। তো সেখান থেকে তাদেরকে বেছে নেওয়া। এখানে স্পেসিফিক কোনো রাজনৈতিক কারণ ছিল না, স্পেসিফিক কোনো আইডিওলজিক্যাল কারণ ছিল না। আমার মনে হয়েছে যে জেতার জন্য সহজ উপায় এবং একই সাথে হচ্ছে তাদের সাথে আমার কমফোর্টটা আমি বেশি পাবো। কিছু শিক্ষার্থীদের মতামত এভাবে এসেছে যে আপনার হচ্ছে এককভাবে বা অন্য প্যানেলে গেলে জেতার সম্ভাবনা হচ্ছে অনেকটা কমে যেত। তো আপনি সেক্ষেত্রে হচ্ছে শিবিরকে একটা সেফ জোনে রেখে হচ্ছে আপনি শিবিরের প্যানেলে গিয়েছেন। এটা তো অবশ্যই সত্য। আমি কেন সেই প্যানেলে নির্বাচন করব যে প্যানেলে হচ্ছে আমার জেতার সম্ভাবনা নেই। আমি ইলেকশনে দাঁড়িয়েছি জেতার জন্য এবং জেতাটাই হচ্ছে আমার মুখ্য
ইচ্ছা ছিল। আমি যেহেতু একটা জায়গায় ইমপ্যাক্ট রাখতে চাই, আমি যেহেতু একটা জায়গায় কাজ করতে চাই এবং আমি সৎ মানুষদের সাথে কাজ করতে চাই, তো সেই জায়গা থেকে হচ্ছে আমি শিবিরকে বেছে নিয়েছি। এমন তো না যে আমাকে অন্যান্য দলগুলো দলে জেলে, মানে যদি আমি অন্যান্য দলে যেতাম সেক্ষেত্রে তো হচ্ছে আমার জেতার সম্ভাবনাও কমে যেত, একই সাথে হচ্ছে আমি হয়তো তাদের সাথে সেই কমফোর্টটা পেতাম না, বা তাদের অনেক নিয়ে আমি কথা বলতে পারতাম না, দোষ ত্রুটি নিয়ে কথা বলতে পারতাম না। যেই জায়গাটা এখন আমার সাদিকা এম কিংবা এস এম ফরহাদের সাথে আছে, আমি তাদের যে কোনো ভুল নিয়ে কথা বলতে পারি, দোষ নিয়ে কথা বলতে পারি, তাদের সাথে আমি আর্গুমেন্টে যেতে পারি। আমার তো মনে হয় যে অন্য কোথাও হলে সেটা আমি পারতাম না। আমরা যতটুকু জানি যে শিবিরের সাথে হচ্ছে ৭১ নিয়ে একটা বিতর্ক রয়েছে, আর আপনি হচ্ছে সেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। তো অনেকে বলতেছে যে শিবির আপনাকে একটা সেফ গার্ড হিসেবে তাদেরকে রেখেছে, যেন নির্বাচনকালীন সময়ে কখনো তাদেরকে কোনো প্রশ্ন না করা হয় ৭১ বিষয়। এটা তো মিথ্যা কথা। পুরোটা সময় তাদেরকে ৭১ নিয়ে প্রশ্ন করা হয়েছে, আমাকে করা হয়েছে। এখন তাদের কি চিন্তাভাবনা ছিল সেটা আমি জানি না। আমি তাদের যে আমাকে যে ক্লারিফিকেশনগুলো তারা দিয়েছে ৭১ সম্পর্কিত, এবং একই সাথে আমি তো এই পদের জন্য স্পেসিফিক লড়ছি। আমি তো শিবিরের জন্য লড়ছি না, আমি আমার নিজের জন্য লড়েছি। সেখানে শিবির এবং আমার মধ্যে একটা জোট হয়েছে। তো আমার জায়গায় তো আমি ক্লিয়ার, আমার ৭১ নিয়ে চিন্তাভাবনা ক্লিয়ার, আমার ২৪ নিয়ে চিন্তাভাবনা ক্লিয়ার। আমি ৭১কে ধারণ করি, আমি ২৪কে ধারণ করি। আমি কি করছি এই পদের থেকে সেটা মুখ্য। শিবির কি ভাবলো বা শিবিরের সাথে আমার জোট হওয়ার কারণে তারা কি প্রশ্নের সম্মুখীন হলো, আমার কনসার্ন না আসলে। আচ্ছা, সর্বোপরি এই ডাকসুতে আপনার জার্নি কেমন ছিল? এখন তো অলমোস্ট আমাদের ১১ মাস হয়ে গেল। ভালো ছিল। ভালো, এটুকুই বলবো, বেশি কিছু না। আচ্ছা, আর আপনি যে ইশতেহারগুলো দিয়েছিলেন সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? আমি যেটা আগেই বলেছি, আমি 90% আসলে বাস্তবায়ন করে ফেলেছি। আমি যেভাবে চেয়েছিলাম, যে পরিসরে চেয়েছিলাম সেভাবে পারিনি। তবে হচ্ছে অনেক প্রতিকূলতা ছিল আমার। যেমন আমি যখন প্রথম আসি, তো একদম প্রথম মাসে আমাদেরকে কোনো বাজেট দেওয়া হয়নি। বাজেট দেওয়া হয়েছে অলমোস্ট ২ মাস পরে, এরকম আমরা একটা বাজেট পাই। বাজেট পাওয়ার পর হচ্ছে আমার সংগঠনের শহীদ উসমান হাদি তিনি শহীদ হন। সেখানে আমাকে অন্য একটা সাইডেও অনেক ব্যস্ত থাকতে হয়েছে। এই সকল ব্যস্ততার মাঝেও আমি আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা দিবস আমি পালন করার চেষ্টা করেছি। এবং পুরো সময়ে যেটা হয়েছে যে ডাকসু বা শিবিরীয় যে ট্যাগ, সেই ট্যাগটা পদে পদে অনেক বাধার সৃষ্টি করেছে। তবে আমার কাছে মনে হয়েছে যখন কেউ আমাকে ছোট করার জন্য কিংবা আমাকে একটু খারাপ লাগানোর জন্য যখন কেউ এই টাইপের ট্যাগিং করে, তখন আমার সেটা ডিজোন করা উচিত না, এবং আমি ডিজোনও করিনি। সেই সকল প্রতিকূলতা মাথায় নিয়েই আমি আমার প্রত্যেকটা কাজ করে গিয়েছি। প্রশাসনের প্রত্যেকের দ্বারে গিয়েছি। রেজিস্টার বিল্ডিং, ভিসি অফিস, সব জায়গায় দৌড়াদৌড়ি করেছি। নানান জায়গায় যেখানে আমার কাজগুলো করার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের ফান্ডের টাকায়, সেখানে আমি নানান জায়গায় গিয়েছি। যেই কাজ আমি কখনো করিনি, যে টাকার জন্য কারো কাছে যাওয়া। শিক্ষার্থীদের এইসব দেওয়া ইশতেহারগুলো পূরণ করার জন্য আমাকে সকলের কাছে যেতে হয়েছে। তো এক্ষেত্রে আমি বলব যে এটা আসলে কার ব্যর্থতা বলবো আমি জানি না। আমি আমার ব্যর্থতা কখনোই দেখতে পাই না যে এই জায়গায়, যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের কাছে টাকা চাওয়ার ছিল, আমি সেটাও চেয়েছি। আমার বিভিন্ন জায়গায় যাওয়ার ছিল, সেটাও গিয়েছি, এবং সেখান থেকে আনা বিভিন্ন টাকা, সেটা নিয়েই আমি কাজটা করেছি। তো এই জায়গাটা ক্লিয়ার করতে না পারা ভিপিজিএস এজিএসদের কাজ একটা ব্যর্থতা হতে পারে, যে তারা প্রশাসনকে যথাযথভাবে প্রেশার দিয়ে টাকাটা আনতে পারেনি। আবার বিশ্ববিদ্যালয়েরও একটা কি বলবো, কোটচাল হতে পারে যে তারা যথাযথ টাকা পয়সা দেয়নি। আমার যে সকল ইশতেহার ছিল এর প্রত্যেকটা জায়গাতেই আমি মোটামুটি টাচ দিয়েছি। বলতে গেলে অন্যান্য সম্পাদকরা যেভাবে তাদের ইশতেহারের একটা অংশ করেছে বা ইশতেহারের বাইরেও কিছু করেছে, সেভাবে আসলে আমরা যেভাবে প্ল্যান দিয়েছিলাম বা এভাবে করব, সেটা তো আপনারা দেখেছেন। বিগত একটা বছর আমাদের সময় কেটেছে ভিসির অফিস ঘেরাও করা, ট্রেজারারের সাথে বাকবিতণ্ডা। কারণ আমাদেরকে যেই ফান্ড দেওয়ার কথা ছিল সেই ফান্ড দেওয়া হয়নি। আবার যেই পরিমাণে আমার ফান্ড প্রয়োজন, যেমন ধরেন আমার একটা প্রোগ্রাম করতে ৫ লক্ষ টাকা প্রয়োজন, আমার অ্যাকাউন্টে আছে ১ লক্ষ টাকা, সবার অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা করে আছে, কিন্তু আমার স্পেসিফিক ৫ লক্ষ টাকা প্রয়োজন, সেটা আমার ফান্ডে নাই। তো এই কারণে টাকা পয়সা আমরা খরচ করতে পারিনি নিজেদের মন মতো করে। তারপরে যেই কাজটা আমার বিশ্ববিদ্যালয়ের ফান্ডের টাকায় করা উচিত, সেই টাকার জন্য আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় স্পন্সরের জন্য ঘুরে বেরিয়েছি। তো এই সকল প্রতিকূলতা পরেও আমি আমার কাজগুলো করেছি। যেমন আমরা প্রত্যেকটা জাতীয় দিবস পালন করেছি, সাংস্কৃতিক প্রোগ্রাম করেছি, আমরা একাডেমিক জায়গায় কাজ করেছি, আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে স্টুডেন্টদেরকে এনগেজ করার চেষ্টা করেছি, এবং আমরা ডকুমেন্টারি এনেছি, প্রচুর প্রদর্শনীর আয়োজন করেছি।
বাচ্চাদের এনগেজ করার জন্য তাদের কাছে বুকমার্ক বিতরণ করেছি। বিশেষ করে আমার জায়গাটা যেহেতু একটু হিস্ট্রি এবং বাংলাদেশের ভবিষ্যৎ রিলেটেড, যতটা পলিটিক্যাল ইভেন্ট হয়েছে প্রত্যেকটা পলিটিক্যাল ইভেন্টে ডাকসু কিন্তু তাদের ভয়েসটা সমুন্নত রেখেছে এবং প্রত্যেকটা জায়গায় যে জায়গায় কথা বলা প্রয়োজন প্রত্যেকটা জায়গায় কথা বলেছে, যেটা আমার ইশতেহারের অংশ ছিল। এবং বিচারের দাবিতে, ছাত্রলীগের বিচারের দাবিতে প্রচুর আমরা ভিসি অফিস ঘেরাও থেকে শুরু করে তাদের কাছে স্মারকলিপি দেওয়া থেকে সব কিছুই করেছি। এবং আমাদের ইতিহাস রিলেটেড যে ভাস্কর্যগুলো আছে, আমাদের ইতিহাস রিলেটেড যে সকল জায়গা আছে সেই সকল জায়গার সংস্কার, সেই সকল জায়গার হচ্ছে স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবল করা এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন কিনা জানি না, আগামী 5ই আগস্ট বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের একটা স্মৃতিস্তম্ভ স্থাপন করতে চলেছে এবং এটা আসলে অনেক দিনের প্রচেষ্টার ফল। আমরা আগের ভিসির কাছে জানিয়েছি, এই ভিসির কাছে প্রচুর মিটিং হয়েছে, সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং ফাইনালি এটা হচ্ছে। তো এটা আমাদের শুধু আমরা না, বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষার্থীরা আরও ছাত্র সংগঠন এটার জন্য দাবি জানিয়েছিল। এবং যেভাবে আসলে যে সকল বিষয়ে আদায় করতে পারিনি সেসব সকল বিষয়ে আসলে প্রশাসনের সেভাবে সহযোগিতা পাইনি। আর যে সকল পেরেছি প্রত্যেকটা খুবই কষ্ট করে অর্জন করতে হয়েছে। এবং ইশতেহার যা দিয়েছিলাম যে কিছু একাডেমিক কাজ করব, কিছু হচ্ছে বিচারের দাবিতে সবসময় সমুন্নত ভয়েস জারি রাখবো, বিভিন্ন হচ্ছে একাডেমিক জিনিসপত্র আনবো, এই সকল আসলে পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। একটা আনঅফিসিয়াল জরিপে বলা হয়েছে যে আপনি একজন ব্যর্থ সম্পাদক, কারণ শিক্ষার্থীরা যেই প্রত্যাশা নিয়ে হচ্ছে আপনাকে ভোট দিয়েছিল সেটা আপনি পূরণ করতে পারেননি। আপনাকে তাদের পাশে দেখা যায়নি, বিভিন্ন দিবসগুলোতে বিশেষ কোনো আয়োজন আপনি রাখতে পারেননি। তো এ বিষয়ে আপনার মতামত কি? এই আনঅফিসিয়াল যে জরিপটা হয়েছে আমি দেখেছি সেখানে হচ্ছে 700 কি 800 মানুষ, 700 থেকে 800 885 জন হচ্ছে তারা এখানে হ্যাঁ প্রার্থী হিসেবে ভোট দিয়েছে। আমি ভোট পেয়েছিলাম খুব সম্ভবত 10,600 সামথিং। এবং আমাকে যারা ভোট দেয়নি এরকম মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 20,000 মতো, 30,000-এ। তো সেই 20,000 মানুষেরও তো আসলে মানে সেই 20,000 মানুষ তো আমাকে ব্যর্থতেই ভোট দিবে, তাই না? তো ওটাকে হচ্ছে আমি সেভাবে কাউন্ট করছি না, কারণ আমি জানি আমি কি করেছি এবং আমি কিভাবে স্ট্রাগল করেছি সেটা একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে যেই গ্রুপটাতে হচ্ছে এই ভোটিংটা হয়েছে সেখানে আপনি দেখবেন যে এমন অনেককে ভোটের মাধ্যমে এই করা হয়েছে যাদেরকে কখনো আসলে আমরা ডাকসুতে পদার্পণ করতেও দেখিনি। সো এটা আসলে আমি এটাকে বলছি না যে এটা বায়াসড হয়েছে বা কিছু হয়েছে, আমি এটা বলতে রাজি না, সেটা স্বাভাবিকভাবেই হয়েছে যেভাবেই হোক। আমি এটা নিয়ে মানে বদার্ড না, কারণ আমাকে 10,000 মানুষ ভোট দিয়েছে এবং যারা ভোট দিয়েছে তাদের যে প্রত্যাশা ছিল যে বড় পরিসরে কাজ করার, যার পারপাস সার্ভ হয়নি আমার কাজের মাধ্যমে, তারা সবাই আমাকে ব্যর্থ বলেছে। এবং এটা নিয়ে আমি কারো পারপাস সার্ভ করব এবং তারা এর বিনিময়ে আমাকে ভালো বলবে, এটা আসলে আমার কাজ না এবং আমার পার্সোনালিটিও এরকম না। সো আমি এটা নিয়ে বদার্ড না। জুলাই বিপ্লবের 2 বছর পূর্তিতে আপনারা কি উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে যে আপনার পদের সাথে এটা রিলেটেড যেহেতু? আচ্ছা, আমরা পুরো মাসব্যাপী অনেকগুলো আয়োজন আছে আমাদের। যেমন আমাদের হচ্ছে আমরা শহীদদের কবর জিয়ারত দিয়ে শুরু করলাম, তারপর হচ্ছে আমাদের ডকুমেন্টারি এসেছে, আমাদের শহীদদের নিয়ে দোয়া মোনাজাত হয়েছে, তারপরে আমাদের 15 জুলাই যে ছাত্রলীগ হামলা করে সেটা নিয়ে পুরোটা ক্যাম্পাসে আমরা তাদের সকল কীর্তিকলাপ টাঙিয়ে দিয়েছি যে কীভাবে তারা আমাদের উপর হামলা করে, বিচারের দাবি জানিয়েছি। সেকেন্ডলি হচ্ছে একই 17 জুলাই যেদিন হচ্ছে ছাত্রলীগ বিতাড়িত করার মাধ্যমে একেবারে গণরুম গ্যাসরুম কালচারের ইতি ঘটে, সেদিন আলোচনা সভা রেখেছি। এবং 18 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত আমাদের ধারাবাহিক অনেকগুলো প্রোগ্রাম হবে। আমাদের একটা বিতর্ক উৎসব হবে, আমাদের পারফর্মিং আর্ট হবে, আমাদের একটা একাডেমিক বই আসছে, আমাদের ম্যাগাজিন আসছে, আমাদের হচ্ছে 5ই আগস্ট বড় করে আয়োজন হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমরা জুলাইয়ের গানের আয়োজন করছি, জুলাই বিপ্লব শীর্ষক গান আসছে, জুলাই বিপ্লব শীর্ষক বই আসছে, উপন্যাস এবং গল্প সমগ্র আসছে, এবং হচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লা সেই শিরোনামে বিভিন্ন বই আসছে। পুরোপুরি বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম সব কিছু কেন্দ্রিক মোটামুটি আমাদের অনেকগুলো প্রকাশনা আসছে। তো বিগত একটা বছর ধরে আমরা অনেকগুলোই কাজ করেছি এবং এখন যে কাজটা চলমান আছে সেটা হচ্ছে আমাদের যে ডাকসুর যে সংগ্রহশালা আছে সেই সংগ্রহশালা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের হাতে পড়ে আর কি, সেটার কোনো ধরনের সংস্কার করা হয়নি এবং এখানে পুরোই ফেসিস্টদের যে সকল জিনিসপত্র আছে সেসব দিয়েই এটাকে সাজানো হয়েছে। তো সেখান থেকে আমরা চেষ্টা করছি একটা
একটা মোটামুটি ভারসাম্য রেখে ইতিহাসের যে সঠিক যেটা আমাদের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর সেটাকে সেখানে পোট্রে করার চেষ্টা করছি। এই তো এভাবেই চলছে। আপনার সাথে ডাকসুর বাকি প্রতিনিধিদের সম্পর্ক কেমন? আমরা বিভিন্ন সময় দেখি যে অনেকে সমন্বয়হীনতার অভিযোগ তুলেন। তো এক্ষেত্রে আপনার মন্তব্য কী? সমন্বয়হীনতার যদি কেউ অভিযোগ তুলে আমি বলবো সে সঠিকই বলেছে। আমরা নানান সময়ে ভিপিজিএস জিএসকে কল দিয়ে অনেকে পায় না, এটা তাদের একটা অভিযোগ হতে পারে এবং এটা সত্য। তবে আমি যেটা দেখেছি যে সাদিক ভাইকে যদি কল দিই তাহলে সে 2 দিন পরে হলেও কল ব্যাক করে, প্রয়োজন জানার চেষ্টা করে। জিএসের ক্ষেত্রে আমরা সেটা দেখিনি এবং জিএস খুবই রেয়ার, পুরো 1 বছরে ডাকসুতে এসেছে এবং তাদের যখন প্রয়োজন হয়েছে সেটা তারা পালন করেছে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু অপ্রয়োজনে ধরেন যে সবসময় যে প্রয়োজন হবে ব্যাপারটা তো এরকম না। আমার একটা খুবই ইমার্জেন্সি হতে পারে, সেই টাইমে আমরা তাদেরকে পাইনি, এরকমও হয়েছে। এটা আসলে সমন্বয়হীনতা না, এটা তাদের গাফিলতি আমি বলবো এবং এটা তারা মেনটেন করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। তবে সামগ্রিকভাবে যদি ডাকসুর কথা বলেন, যেহেতু এটা হওয়া উচিত ছিল আসলে ডাকসুর একজন মানুষ ইন্ডিভিজুয়ালি কাজ করবে, সেটা হয় নাই। ডাকসু সামগ্রিকভাবেই কাজ করেছে। তবে সফলতার ভাগিদার সবাই, ব্যর্থতার ভাগিদার কেউ না। তাই হচ্ছে যখন কেউ বলে যে ডাকসু মানে অমুক কাজ করতে পারিনি, তখন হচ্ছে সেটা আর হয় না। ব্যাপারটা এমন হয়ে যায় যে ডাকসু ভালো কাজ করছে, তার মানে জিএস এর সুনাম। ডাকসু কোথাও একটা ভুল করেছে, অবশ্যই জিএস এর সাথে কি সম্পর্ক, এই টাইপের একটা ব্যাপার ঘটে। এটা অবশ্যই ইন্টারনাল। আপনি যদি সামষ্টিকভাবে বলেন তাহলে হচ্ছে ডাকসু একসাথে খুবই ভালো কাজ করেছে পুরো 1 বছর এবং বিভিন্ন জায়গায় সমন্বয় করার ক্ষেত্রে নীরবে নিভৃতে যেভাবে তারা কাজ করেছে সেটার জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। জুলাই বিপ্লবের আগে আপনি কি কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলেন কিনা? না, আমি জুলাই বিপ্লবের আগে কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলাম না। আমি বন্ধুসভার সাথে যুক্ত ছিলাম। প্রথম আলো বন্ধুসভা যেটা ছিল সেটা হচ্ছে আমি আমার কলেজে, কক্সবাজার সরকারি কলেজে আমি হচ্ছে সাধারণ সম্পাদক ছিলাম। ঢাবিতে আমি সদস্য হিসেবে যুক্ত হই। এই তো, এটা ছাড়া কোথাও যুক্ত ছিলাম না। আচ্ছা, জুলাই আন্দোলন নিয়ে আপনার মন্তব্য শুনতে চাচ্ছিলাম। আপনি কোথাও কি আন্দোলনে যুক্ত হয়েছিলেন কিনা? ব্যাপারটা আসলে আন্দোলন না। জুলাইকে সবসময় আমি বিপ্লব বা গণ-অভ্যুত্থান বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং জুলাই গণ-অভ্যুত্থানের একেবারে প্রথম দিন যেদিন 5ই জুন যেদিন শুরু হয় সেদিন থেকে শুরু করে 29শে জুলাই পর্যন্ত আমি ঢাকায় ছিলাম। সে পুরোটা সময় হচ্ছে আমি মাঠে ছিলাম। মাঝে কিছুদিন যেটা হয়েছে, আমার যখন কোনো ইন্টারনেট ছিল না সেই কটা দিন হচ্ছে আমি আমার যে বাসায় থাকতাম সেই বাসাতেও আমি থাকতে পারিনি, কারণ সেখানে মোটামুটি সবাই আমাকে চিনে ফেলেছিল। এটা নিয়ে এক ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় যে আমি থাকলে বাকিদেরও হ্যাম্পার হতে পারে, বা যখন আমার বাসার সামনে দিয়ে রাস্তা দিয়ে পুলিশ সবাইকে মারতে যাচ্ছিল তখন হচ্ছে আমি ছাদে গিয়ে পুলিশের উপর, ছাদের উপর থেকে ঢিল পাটকেল ছুরি এবং সেটা নিয়ে বাসার বাকি মেয়েদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়। সেজন্য পরবর্তীতে আমাকে ওই বাসা থেকে বের হয়ে অন্য কোথাও যেতে হয় এবং এই অন্য কোথাও যে গিয়েছি সেখানে আমি এমন একজনের বাসায় গিয়েছি যাকে আমি প্রথম সেদিন দেখেছি, আমার এক আপু। তো তার বাসাতেও না, তার মামার বাসায় গিয়ে মূলত থেকেছিলাম, তাদের নিকট ভীষণভাবে কৃতজ্ঞ। এবং এরপরে পরবর্তীতে আমার ভাইয়ের বাসা উত্তরায়, আমি উত্তরায় যাই। উত্তরাতেও আসলে সেখানেও এক ধরনের অসন্তোষ তৈরি হয় যে ওই টাইমে যেটা হচ্ছিল, ঢাকা ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট কারো বাসায় আছে, আন্দোলন করেছে এরকম কেউ বাসায় আছে, যাদেরকে সবাই চিনে এরকম কেউ বাসায় আছে, এটা নিয়ে আসলে সবার মধ্যে অসন্তোষ ছিল। এবং 15 জুলাই যেহেতু আমি হালকা ইনজিউর্ড ছিলাম, সেটা নিয়েও হচ্ছে আমার আত্মীয় স্বজনের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। পরবর্তীতে হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়ে ওকে আমি বাড়ি চলে যাই। আমি 30 জুলাই কক্সবাজার চলে যাই। এই তো, এর আগে পর্যন্ত পুরোটা সময় হচ্ছে আমি ছিলাম এবং মহেশখালী গিয়েও আমরা যেটা করেছি, আমরা সেখানে আন্দোলনটাকে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের হচ্ছে একটা সমন্বয় কমিটির মতো কমিটি হয়, সেখান থেকে আমরা কোথায় আন্দোলন করবো এই সব কিছু ঠিক করতেই কীভাবে গুছাবো এটা ঠিক করতেই দেখি যে 5ই আগস্ট হাসিনা চলে যায়। তো এইটাই ছিল আমার মোটামুটি এই আন্দোলনের জার্নি। আচ্ছা, আপনি ইনকিলাব মঞ্চে কিভাবে যুক্ত হলেন? আমি ইনকিলাব মঞ্চে যুক্ত হয়েছি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই রাজনৈতিক দলের জন্য আমাকে অ্যাপ্রোচ করে 5ই আগস্টের পরে। তো
এই টাইমে হচ্ছে আমার মোটামুটি ছাত্রদল এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিল প্রত্যেকের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল। ফেসিবাদ বিরোধী দীর্ঘদিনের একটা লড়াইয়ে তারা আমাদের সাথে ছিল, আমরা তাদের সাথে ছিলাম। সেই ক্ষেত্রে একটা ভালো সম্পর্ক ছিল। তো প্রত্যেকটা রাজনৈতিক দল থেকেই মূলত আমাকে অ্যাপ্রোচ করা হয়। তো পরবর্তীতে যখন দেখি যে তারা কালচারাল একটা অর্গানাইজেশন খুলেছে, ইনকিলাব মঞ্চ তো প্রথমে কালচারাল অর্গানাইজেশন হিসেবেই খোলে, পরবর্তীতে প্রেশার গ্রুপ হিসেবে ফাংশন করে। তো সেখানে মূলত কালচারাল জায়গা থেকেই যুক্ত হওয়া, যেহেতু আমি দীর্ঘদিন কালচারাল বিভিন্ন কাজ করেছি, সেখান থেকেই আর কি মনে হলো যে রাজনীতিতে যদি ভয়েস দিতে হয় তাহলে সেটা কালচারাল ওয়েতেই দিব, সেই জায়গা থেকে যুক্ত হওয়া। আচ্ছা, ইনকিলাব মঞ্চ গঠনের প্রেক্ষাপটটা কি? ইনকিলাব মঞ্চ মূলত গঠিত হয়েছে শহীদ উসমান হাদি এবং আব্দুল্লাহ আল সাবের। একদিন তারা বাসায় বসে ভাবছিলেন যে একটা কিছু করতে হবে জুলাই বিপ্লবটাকে বাঁচিয়ে রাখতে। সেখানে ছাদে বসেই তারা মূলত কিছু প্ল্যাকার্ড বানায় এবং তারা হাসিনার বিচারের দাবিতে শুরু করে, বিচারের দাবিতে শাহবাগে একটা মিছিল করে। সেই মিছিলের পর পরবর্তী প্রোগ্রাম ছিল হচ্ছে গণসিজদা উদ্রোহের গান। সেটার মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চ নাম দিয়ে, ইনকিলাব মঞ্চ নামটা জাবের ভাই এবং উসমান ভাইয়ের দেওয়া, এবং সেখান থেকেই মূলত ইনকিলাব মঞ্চ গঠিত হওয়া। প্রোগ্রামের গণসিজদা উদ্রোহের গানের মধ্য দিয়ে এটার ঘটে, উৎপত্তি ঘটে। আপনার সাথে হাদি ভাইয়ের পরিচয় কিভাবে হয়েছিল? আমার এক বন্ধু ছিল, গণসিজদা উদ্রোহের গানে এই যে পোস্টারটা, সেটা আমার খুবই ভালো লাগে এবং সেটা দেখার পর হচ্ছে আমি সেটা শেয়ার করি। ভেবেছিলাম যে আমি যাব, মানে প্রোগ্রামটা হচ্ছে এটা আর আমি শেয়ার করেছিলাম। আমার খুব ভালো লাগে, এর জন্য আমি শেয়ার করি যে সিজদা এবং গান দুটো জায়গাকে এক জায়গায় কানেক্ট করতে পারা, এটা তো আসলে অনেক মানে কাইন্ডা এটা একটা ট্যাবু বাংলাদেশে। সেখানে এটা একসাথে যারা কানেক্ট করতে পেরেছে আমার মনে হচ্ছে যে তারা ভালো কিছু করবে, সে জায়গা থেকে আমি জিনিসটা শেয়ার করি। তখন আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে বলে যে ইনকিলাব মঞ্চের ব্যাপারে বলে যে তারা এখানে কাজ করছে, আমি চাইলে আসতে পারি। তখন হচ্ছে আমি ঢাকায় এসেছি বাড়ি থেকে 10ই আগস্ট বা এরকম। তো তখন হচ্ছে আমি পরবর্তী প্রোগ্রাম ছিল খুব সম্ভবত আমাদের ডুম্বুর বা দমিমুখে যে লং মার্চ ছিল, সেই লং মার্চে। তো এর আগের দিন আমাকে দায়িত্ব দেওয়া হয় যে সকল সাংবাদিকদেরকে কল করে তাদেরকে প্রেস রিলিজটা পৌঁছে দেওয়া। তো সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি সারাদিন ওখানে কাজ করি। তো পরবর্তীতে যখন ওসমান ভাই আসলেন, তিনি সবাইকে নিয়ে আলাপ আলোচনা করছিলেন এবং তিনি আসলে খুবই মেধাবী এবং খুবই প্রজ্ঞাবান ছিলেন। তার প্রত্যেকটা কথা মনে হচ্ছিল যে এটা তো আসলেই সত্য, মানে সচরাচর আমার এটা কখনো মনে হয় না। আমি সবাইকে একটা সমালোচনার দৃষ্টিতেই দেখি, এটা আমার একটা হতে পারে, আমার একটা মানে ব্যক্তিগত ব্যর্থতা হতে পারে। আমি সবাইকে একটু সমালোচনার প্রথম দৃষ্টিতে আমি কাউকে বিশ্বাস করি না, আমি আগে বুঝতে চাই। তো সেখানে তার প্রত্যেকটা কথা মনে ছিল যে ওকে, সে তো ভালোই বলছে, সে তো ঠিকই বলছে। তো সেটার পরবর্তীতে পরের প্রোগ্রামে আমাকে হচ্ছে উপস্থাপনা করতে বলা হয়। তো উপস্থাপনার পরে আর কি আমাকে বলছে তুমি কি 2 মিনিট মিডিয়ায় কথা বলতে পারবা? অবশ্যই পারবো। কিন্তু এই জুলাই বিপ্লবের আগে আমি কখনো মিডিয়ায় কথা বলি নাই। কারণ তখন থেকে আসলে সোশ্যাল মিডিয়ায় তো প্রত্যেকটা নারী হেনস্থার শিকার হয়। আমার মনে হতো যে এই হেনস্থা আসলে আমি নিতে পারবো না, এই জন্য আমি কখনোই কথা বলিনি। তবে জুলাইয়ে যেভাবে আসলে ছাত্রলীগের যে পরিমাণ গালি এবং যে পরিমাণ থ্রেট পেয়েছি, তখন মনে হচ্ছে যে এত কিছু আসলে পাত্তা দেওয়া উচিত না। এক টাইপের হচ্ছে আমার মধ্যে তৈরি হয়ে গেছে অলরেডি, তখন একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। তখন হচ্ছে আমি ভয়েসটা দিই। এরপর আর কি ভাই আমাকে এর সাথে নিয়ে বসেন বা কাজ করার ব্যাপারে বলেন। সেখান থেকেই ভাইয়ের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক তৈরি হওয়া এবং পরবর্তীতে একসাথে কাজ করতে করতেই ভালো একটা অবস্থানে। হাদি ভাইয়ের সাথে আপনার বিশেষ কোনো স্মৃতি? ভাইয়ের সাথে আসলে যেই সময়টা ভাইয়ের সাথে যে কেউ কাটিয়েছে সবাই বলতে বাধ্য যে ভাই খুবই ভালো মানুষকে বুঝাতে পারেন, বা তাকে এক টাইপের হচ্ছে যেটাকে বলে যে আমরা একটা কমফোর্ট জোন থাকে মানুষের, ভাই এটা খুব ভালো দিতে পারেন। তো তার সাথে মোটামুটি আমার মাঝে মধ্যে হতো, যেহেতু আমি একটা ভাইয়ের একটা ঘরানা ছিল, আমার একটা ঘরানা ছিল, এই জন্য ভাইয়ের সাথে মাঝে মধ্যে আমার একটু বাকবিতণ্ডা হতো বিভিন্ন ইস্যুতে। হচ্ছে বাকবিতণ্ডা বলতে এটা যেমন লজিক্যাল বিভিন্ন আর্গুমেন্টস হতো। সেই আর্গুমেন্টসগুলোতে দেখা যেত যে নারী কেন্দ্রিক বিশেষ করে। তো এই ইস্যুগুলোতে যখন আমি একটু কথা বলতাম, ভাই তখন আমাকে এক্সপ্লেন করতেন যে দেখো এটা তো এইভাবে মিডিয়া পোট্রে করছে, কিন্তু বাস্তবতাটা এটা। তো এই জিনিসগুলো আসলে ভাইয়ের সাথে যতবারই এই ধরনের আর্গুমেন্টে গিয়েছে আমার মনে হয়েছে যে কনভিন্স হওয়া যায়। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা স্মৃতি ভাইয়ের সাথে আমার মেমোরেবল।
এবং সবচেয়ে যদি বলেন যে কোনটা বেশি মেমোরেবল, তাহলে হবে একটা সময় ছিল যখন আমি খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। আমি কখনো মানে আমার যারা কাছের মানুষজন ছিল সবাই তো আসলে আমার কষ্টে কান্না করেছে, এটা ঠিক আছে। কিন্তু আমি ১ম বার দেখেছি যে ভাই আমার জন্য কান্না করছে। আমি ভাইকে কখনো কান্না করতে দেখি নাই। তো ভাইয়ের খুবই কষ্ট ছিল যে তোমার যদি এতই খারাপ লাগে, তোমার এত খারাপ লাগা থাকে, তুমি সেটা আমাদের কারোর সাথে শেয়ার করতা। তুমি কেন নিজে, নিজে এত কষ্ট করতে গেলা, এত কষ্ট পাচ্ছিলা, আমাদেরকেও এরকম টেনশন দিলা। এটা পরে একটা ব্যাপার আরকি। ভাই মোটামুটি এটা বলতে গিয়ে কান্না করে ফেলছে। তো আমি আসলে খুবই শকড ছিলাম যে ভাই আমাকে আসলেই এত স্নেহ করেন যে উনি আমার জন্য কান্না করছেন। এটা শুধু উনি আমার জন্য না, উনি জাবের ভাইয়ের জন্য করেছেন, ফাহিম ভাইয়ের জন্য করেছেন। তো ভাইয়ের মধ্যেই যে এই ভালো মানুষের যে একটা বুঝা যায় যে একটা তার আচার-আচরণে, সেটা আমি সেদিন ১ম আরকি খেয়াল করেছি। সেটা আমার জীবনের মনে হয় আমার এটা মনে পড়লে এখনো খারাপ লাগে যে ভাই আসলে আমার জন্য চোখের পানি ফেলছে। এটাই। ইনকিলাব মঞ্চ কি ভবিষ্যতে প্রেশার গ্রুপ থেকে রাজনৈতিক দলের দিকে মুভ করবে কিনা? সেটা ভবিষ্যতই বলে দিবে। তবে ইনকিলাব মঞ্চ নামে কোনো রাজনৈতিক দল হবে না। সেটা বরাবরই উসমান হাদি বলে গিয়েছেন। তিনি এনসিপিতে গিয়েছিলেন এই কারণেই, এবং পরবর্তীতে সেখানে তিনি থাকেননি। ইনকিলাব মঞ্চেই কাজ করেছেন এবং তিনি নির্বাচনও করেছেন স্বতন্ত্র, ইনকিলাব মঞ্চের ব্যানারে না। তো সেই জায়গা থেকে আমরা কখনো হয়তো রাজনৈতিক দল হব না। আচ্ছা, আপনাদের আয়ের উৎস কী? এবং আপনাদের যে অফিস সহ যাবতীয় খরচ আছে সেটা কিভাবে মেইনটেইন করেন? প্রথমত যদি বলেন যে আমাদের ইনকিলাব মঞ্চের আয়ের উৎস কি? তাহলে সেটা বলব জনগণের টাকা। এখন পর্যন্ত যত টাকা জনগণ দিয়েছে এবং সেই টাকা কোন, কোন খাতে ব্যয় হয়েছে সেটার প্রত্যেকটা ডকুমেন্ট আমরা দেখিয়ে দিয়েছি জনগণের কাছে। আর যদি জিজ্ঞেস করেন যে আমাদের ব্যক্তিগত আয়ের উৎস কি? তাহলে বলব আমাদের ফ্যামিলি। আমি, আব্দুল্লাহ আল সাবির, ফাহিম আব্দুল্লাহ, হাবিবুল্লাহ মিসবাহ, এখানে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকজনেরই ফ্যামিলি খুবই ওয়েল অফ, এবং সেই জায়গা থেকে আমাদেরকে কখনো হচ্ছে কারো উপর ডিপেন্ডেন্ট হতে হয়নি আলহামদুলিল্লাহ। এবং সেই জায়গাতে উসমান হাদিও একটা ভালো চাকরি করতেন, তার বিভিন্ন আয়ের উৎস ছিল, সেই জায়গা থেকে তিনি ভালো টাকা পেতেন এবং এই টাকা দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত, যেমন আমাদের ইনকিলাব মঞ্চের অফিসে যাতায়াত করা, আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া, খাওয়া দাওয়া, এই জায়গাগুলো আমরা মেনটেন করেছি। যদি কখনো এমন হয়েছে যে আমরা ইনকিলাব মঞ্চের টাকায় খেতে বসেছি, তখন সচরাচর যেটা হয় যে সবাই খেতে বসলে, কোনো কাজে গেলে, খেতে গেলে ২,০০০ ১,০০০ টাকা বিল করে। তখন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হয় যে আমরা ৫ জন মিলে ৩০০ টাকায় খাবার খেয়ে চলে এসেছি। এই জায়গাটা আসলে মানে ইনকিলাবের স্বার্থে আমাদের ব্যাপারটা এমন ছিল, যদি আমার ১০ টাকা ২০ টাকা বাঁচে, সেই ১০ টাকা ২০ টাকা দিয়ে আমি অন্য একটা প্রোগ্রাম করতে পারবো। এটা শুধু আপনি আমার মধ্যে দেখবেন না, বা উসমান ভাইয়ের মধ্যে বা জাবের ভাইয়ের মধ্যে দেখবেন না। এটা ইনকিলাবের একদম ৩১ নাম্বার যে কর্মী আছে, ৩১ জনের কমিটিতে, সেই ৩১ নাম্বার মেম্বারেরও হচ্ছে ব্যাপারটা এরকমই। আচ্ছা, আপনাদের ইনকিলাব মঞ্চের সাথে রিলেটেড কোনো অন্য সংগঠন আছে কিনা? রিলেটেড সংগঠন বলতে? মানে ইনকিলাবের সাথে যেমন কালচার সেন্টারকে আমরা যেভাবে যুক্ত করি। না, ইনকিলাব কালচারাল সেন্টার এবং হচ্ছে ইনকিলাব মঞ্চ কমপ্লিটলি আলাদা। ইনকিলাব মঞ্চের যে মানুষগুলো আছে তারা বিভিন্ন আমাদের আরও অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, কিন্তু কোনোটার সাথে কানেক্টেড না। ইনকিলাব মঞ্চ হচ্ছে আমাদের মেইন হাব, যেখানে আমাদের একটা পদ আছে, পদবি আছে। এর বাইরে যে কাজগুলো হয়, যেমন ইনকিলাব কালচারাল সেন্টার কিংবা স্কুল কিংবা হচ্ছে আরও যদি কিছু হয়, সেক্ষেত্রে এগুলো আসলে কোনোটা ইনকিলাব মঞ্চের উপর ডিপেন্ডেন্ট না, বা কোনোটা কালচারাল সেন্টারের উপর ডিপেন্ডেন্ট না। দুইটাই কমপ্লিটলি আলাদা ফাংশন করে। হাদি ভাই শাহাদাত বরণের পর অনেকে ভাবছিলেন যে হচ্ছে ইনকিলাব মঞ্চ বন্ধ হয়ে যাবে। তো এটা আসলে কতটুকু সত্য? ইনকিলাব মঞ্চ আসলে কখনো বন্ধ হবে না, কারণ এটা একটা আইডিয়া, এটা কোনো ব্যক্তি মানুষের না, সত্তা না। তো এই আইডিয়াটা আসলে চলবে, কারণ আমি না থাকি বা জনগণ, জাবের ভাই না থাকুক, জনগণ হচ্ছে এই জায়গাটা টেনে নিয়ে যাবে। এটা তাদের সম্পত্তি, এটা তাদের অ্যাসেট, তারা এটাকে পরিচালনা করবে। আপনাদের উপর কোনো প্রেশার ছিল কিনা বন্ধ করে দেওয়ার জন্য? প্রেশার বলতে ডিরেক্টলি কেউ তো আর হুমকি দেয় না যে বন্ধ করে দিতে হবে। তবে আমরা যাতে কাজ করতে না পারি কিংবা আমরা যাতে ভালো মতো ফাংশন করতে না পারি, এটার জন্য যত রকমের প্রেশার দেওয়া যায় প্রত্যেকটা প্রেশারই আমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট এবং কিছু মানুষের আমরা দেখেছি আগ্রহের বিষয় ছিল জাবের ভাইয়ের মেয়র নির্বাচনের ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। তো এই বিষয়ে কি কোনো সম্ভাবনা আছে কিনা?
সম্ভাবনা আছে কিনা এটা আসলে ডিরেক্টলি এখন বলতে পারছি না। ডিপেন্ড করছে পরিস্থিতি কোন দিকে যায়। সে করবে, করবে না এটার কোনটাই সিদ্ধান্ত আমরা এখনো নিইনি। হাদি ভাইয়ের শাহাদাতের পর কোন বিষয়টা সবচেয়ে বেশি শূন্যতা অনুভব করেন? ভাইয়ের অনুপস্থিতিটাই আসলে সবচেয়ে বড় শূন্যতা। এবং আমরা যখন কাজ করতে যাই দেখা যায় যে আমরা ৪-৫ জনের কাজ ভাই একাই করে ফেলতেন এবং আমাদেরকে সেটা আসলে ৪-৫ জন মিলেও আমরা করতে পারছি না। বা ভাইয়ের যে একটা মেধা ছিল সেটা আমরা ৫ জন চিন্তা করে যেটা বের করছি ভাই সেটা একজনই বের করতে পারতেন। এটাই মূলত সবচেয়ে বড় শূন্যতা। হাদি ভাইয়ের বিভিন্ন বক্তব্য, লেখনী এগুলোকে আপনার সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? জি, আমরা পদক্ষেপ নিয়েছি। আমাদের সামনে বই আসবে। আমরা বেশ কয়েকটা প্রকাশনীর সাথে কথা বলেছি। এবং আরো অনেকেই যারা কাজ করেছে তাদের সাথে আমরা সমন্বয়ের চেষ্টা করছি। হাদি হত্যার বিচারের অগ্রগতি কতটুকু? আমরা দেখেছি যে খুনি ফয়সাল ভারতে গ্রেফতার হয়েছে। তাকে দেশে আনার ব্যাপারে আপডেট কতটুকু এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাদের আগ্রহ কতটুকু? সরকারের তরফ থেকে তো বলা হয়েছে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের ভেতরে ঢুকে ভারত যদি একটা খুন পরিচালনা করে এটা কিভাবে আসলে অন্য একটা দেশের অভ্যন্তরীণ বিষয় হয় আমি জানি না। এবং যেখানে বাংলাদেশের নিরাপত্তার ব্যাপার জড়িত, সার্বভৌমত্ব, স্বাধীনতাকে যেটা প্রশ্ন করে সেটা নিয়ে তাদের এই ধরনের মন্তব্য আসলে আমাদেরকে কনফিউজড করে দিয়েছে যে আসলেই তারা বাংলাদেশের গভর্নমেন্ট কিনা। আবার বিচারের কথা যদি বলেন এই নিয়ে ১৮ বার তদন্ত পেছানো হলো। আমাদের জায়গা থেকে আমাদের যেটুকু করার আছে সর্বোচ্চ সহায়তা করা, বিচারের দাবি জানিয়ে যাওয়া সেটা আমরা জানিয়ে যাচ্ছি। বিচারের দাবিতে আমরা একবার দেখেছি আপনারা যমুনাতে পুলিশের সাথে আপনাদের বেশ কিছু আ ধস্তাধস্তি সহ বেশ কিছু আহতের ঘটনা ঘটে। তো আসলে সেই সময়টা কি ঘটেছিল? সে সময় মূলত যেটা ঘটেছিল সেটা হচ্ছে আমরা বিচারের দাবিতে গিয়ে বসেছি। বিচারের দাবি জানাতে যে কেউ যে কোথাও যেতে পারে এটা একজন নাগরিকের রাইট। সেই জায়গা থেকে তারা যেটা করেছে অতিরিক্ত বল প্রয়োগ করেছে। বাংলাদেশের একটা ল আছে যেখানে যেটুকু বল প্রয়োগ করা যাবে সেটুকুই করতে হবে। যেখানে নিরস্ত্র কিছু মানুষ বসে আছে সেখানে তারা যেইটুকু বল প্রয়োগ করেছে সেটা প্রপোর্শনেট ছিল না। এবং হচ্ছে তারা যেভাবে প্রত্যেককে জানে মেরে ফেলার আ এক ধরনের যে হামলাগুলো করেছে প্রত্যেকটার উদ্দেশ্য ছিল প্রত্যেককে জানে মেরে ফেলা। এবং এই উদ্দেশ্যে তারা প্রত্যেকের মাথা টার্গেট করে সাউন্ড গ্রেনেড মারছিল। একই সাথে হচ্ছে মাথায় বাড়ি মারছিল। এই টাইপের ব্যাপারগুলো যে ঘটেছে সেটা তো আসলে প্রশ্ন তুলে যে প্রশাসনের মধ্যে এমন কে বসে আছে যারা চায় না হাদি হত্যার বিচার হোক, যারা বিচার চাইবে তাদেরকেও খুন করতে চায়। আপনার কাছে এই বিষয়টা জানতে চাওয়া যে বর্তমানে আমরা দেখি যে ইনকিলাবের যে কালচার সেন্টার রয়েছে সেটা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? বিতর্ক তো ব্যাপারটা এরকম না। জিনিসটা হচ্ছে যে আমরা যেভাবে আ ইনকিলাব কালচারাল সেন্টার এবং ইনকিলাব মঞ্চ যেহেতু আলাদা ফাংশন করে, তো আমাদের মনে হয়েছে যে যেহেতু এটা এখন অন্যান্যরা পরিচালনা করতে চায়, সেটা তাহলে তাদের কাছে দিয়ে আমরা হচ্ছে ইনকিলাব মঞ্চ ফোকাসড হতে পারি। তো আমরা সেটাই সিদ্ধান্ত নিয়েছি। এখানে বিতর্কের তো আসলে কিছু নাই। ইনকিলাব মঞ্চ থেকে সেন্টারের বিকল্প হিসাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা? হবে কিনা সেটা যেহেতু এখনো সিদ্ধান্ত নিইনি বলতে পারছি না। আচ্ছা। আম যেহেতু হচ্ছে আপনি ডাকসুর একজন প্রতিনিধি, তো সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন, ছাত্র রাজনীতি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী? এবং ক্যাম্পাসগুলোতে কি ছাত্র রাজনীতি থাকা উচিত, কি উচিত না? ছাত্র রাজনীতি আমি যদি বলি যে থাকা উচিত না, তাও থাকবে। তাই এই ধরনের মন্তব্য আসলে করা উচিত না। আর যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে হল ভিত্তিক যে রাজনীতি হয়, হল ভিত্তিক প্রত্যেকটা কোরাম হয়, সেই কোরামের হেডের উপরে হেডকে কেন্দ্র করে এক ধরনের উম দাসত্বের রাজত্ব তৈরি করা। এটা কখনোই কারো কোনো রাজনৈতিক দলের করা উচিত না এবং এটা হওয়াও উচিত না এবং সেটার বিরুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দলের এক ধরনের কনসেনসাস হওয়া উচিত। যে এই ধরনের যে জোর জবরদস্তি মূলক রাজনীতি সেটা তারা করবে না। যে সম্প্রীতির যে সহাবস্থানের যে রাজনীতি সেটা তারা করবে। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলে যেহেতু অনেক জায়গায় আমরা জানি যে নিষিদ্ধ। যেমন বুয়েটে নিষিদ্ধ, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় রাজনীতি নিষিদ্ধ। সেই জায়গাগুলো দেখেন খুবই ভালো রান করছে। তো এক্ষেত্রে এমন হওয়া উচিত যে যদি কেউ রাজনীতি করতে চায়, আমি রাজনীতি করতে চাই। আমি মনে করি যে কারো উচিত না সেখানে বাধাগ্রস্ত করা। সেটা যেই রাজনৈতিক দল করতে চায় সেটা তো করতে দেওয়া উচিত। তবে এই হল ভিত্তিক যে
এক ধরনের রাজত্ব যেটাকে বলে, দখলদারিত্ব যেটা, সেটা হওয়া উচিত না, এবং সেটা হতে পারে এরকম কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে দেওয়াই উচিত না। রাজনীতিতে আপনি কাকে আদর্শ মনে করেন? আমার আদর্শ সবসময় ওসমান ভাই, তিনি যেভাবে ভাবতেন সেই আদর্শটাই আমরা গ্রহণ করেছি। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা আছে কিনা? আমার আপাতত নেই, যদি হই সেটা ভবিষ্যৎ বলে দিবে। আচ্ছা, আমরা ডাকসু নির্বাচনের প্রচারণাকালীন সময় দেখেছি আপনি বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে আপনি হিজাব বা নিকাব করছেন না, কারণ আপনি হচ্ছে নন হিজাবিদের প্রতিনিধিত্ব করতে চান সেজন্য। তো বর্তমানে আপনি হচ্ছে হিজাব নিকাব মেনটেন করছেন। তো এখন কি আপনি কি নন হিজাবিদের প্রতিনিধিত্ব করছেন না? ব্যাপারটা কি এরকম হয়ে গেছে? ব্যাপারটা এরকম না, আমি হিজাব পরলে আমি নন হিজাবিতে প্রতিনিধিত্ব করতে পারবো না সেটা না। ব্যাপারটা হচ্ছে নন হিজাবি যারা আছে তাদের যে রাইট, সেটা নিয়ে আমি কথা বলছি কিনা, তারা কোথাও হ্যাম্পার্ড হলে সেটা নিয়ে আমি কথা বলছি কিনা, সেটা ম্যাটার। এবং যেভাবে পোট্রে করা হয় যে আমি হিজাব নিকাব করি না, কারণ হচ্ছে হিজাব নিকাবদের করিনি, কারণ হচ্ছে আমি এক ধরনের তাদের প্রতিনিধিত্ব করতে চেয়েছি। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা ছিল যে হিজাব নিকাব যারা করে না তাদেরও তো প্রতিনিধিত্ব থাকা উচিত, তাদের হয়েও তো কথা বলা উচিত। এবং এই কোটানকোট এই কথাটাই আমি বলেছিলাম, যারা হিজাব করে না, নিকাব করে না, তাদেরও তো প্রতিনিধিত্ব করা উচিত। সেই প্রতিনিধিত্ব করার ব্যাপারটা আমি চালিয়ে যাচ্ছি কিনা, সেটা হচ্ছে আমি দেখব যে আমি তাদের হয়ে কথা বলছি কিনা, ভয়েস রেজ করছি কিনা। এবং আমার বিশ্বাস যে আমি সেটা করেছি। যারা এই যতবার হ্যাম্পার্ড হয়েছে, আমি প্রত্যেকের জন্যই কথা বলেছি। আমার হিজাব বা নিকাব করা এটা নিয়ে হচ্ছে কারো অধিকার নিয়ে কথা বলা, প্রতিনিধিত্ব করার সাথে সম্পর্ক নাই। এবং এমনও না যে আমি হিজাব নিকাব করছি মানে আমি তাদেরকে ছেড়ে দিয়ে আমি অন্য একটা গোত্রের মধ্যে ঢুকেছি, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা স্টুডেন্ট যে হিজাব করে, যে নিকাব করে, আমি যেমন তারও প্রতিনিধি, আমি যেমন হিজাব করে না, নিকাব করে না, তার প্রত্যেকের প্রতিনিধি, এবং তাদের প্রত্যেকের কথাই আমার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। এটাই আমার স্যাটিসফ্যাকশনের জায়গা। আপনি হিসাব নিকাব শুরু করার পর থেকে হচ্ছে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখি আপনাকে ছাত্রী সংস্থা হিসেবে ট্যাগ করা হচ্ছে। আপনি কি এটার সাথে হচ্ছে যুক্ত কিনা, কিংবা এই ছাত্রী সংস্থা সম্পর্কে আপনার কোনো মতামত আছে কিনা? ছাত্রী সংস্থার সাথে আমি আসলে কখনো আমি তামান্না আপু বা আফসানা আপু, তামান্না আপু বা আফসানা আপুর সাথে আমার যেটুকু যোগাযোগ হয়েছে, এবং আমার হলে কিছু ছাত্রী সংস্থার বেশ কয়েকজন আছে যাদের সাথে আমার নির্বাচন চলাকালীন বিভিন্ন কারণে কথা হয়েছে। এর বাইরে আমার কখনো সেভাবে তাদের আইডিওলজিকে এটা জানারও আমার কখনো সুযোগ হয়নি। এবং হিজাব বা নিকাব এটা আসলে ইসলামী লেবাস, এটা কোনো শিবিরীয় বা কোনো ছাত্রী সংস্থার লেবাস না, এটা ইসলামের একটা প্রতীক। এটা আমার আল্লাহর কাছ থেকে দেওয়া একটা নির্দেশনা, এবং আমি যেটা আল্লাহর জন্য করি সেটা নিয়ে যদি আমাকে কেউ কিছু বলে, যেমন আমি অনেক জায়গায় এমনও দেখেছি যে এটাকে খুব ভালো কাজ হিসেবে পোট্রে করে বলা হয়েছে যে ছাত্রী সংস্থায় আমি যাওয়ার কারণে এত ভালো পরিবর্তন, এইভাবেও পোট্রে করা হয়েছে। তো আমি তো মানুষ, আমার তো মানবিক ত্রুটি থাকবেই। আমার যে মানবিক ত্রুটির জন্য হচ্ছে যে সংস্থা বা যে সংগঠনকে আপনারা দায় দিতে পারবেন না, সেই সংগঠনকে হচ্ছে আমার যে ভালো কাজ যেটা আমি আল্লাহর জন্য করি সেটা আমি তাদের জন্য বলে করছি, এটাও পোট্রে করা উচিত না আমি মনে করি। এবং এটাকে আমি ভালো চোখে দেখি না যখন কেউ এভাবে বলে, কারণ যেটা আল্লাহ প্রদত্ত নির্দেশনা সেটা মানা এবং সেটা করা, সেটাকে সেলিব্রেট করা উচিত, সেটাকে ট্যাগ করা উচিত না। এবং আপনি যেভাবে বলছিলেন যে ছাত্রী সংস্থা হিসেবে ট্যাগ করা, ছাত্রী সংস্থা তো আসলে ট্যাগ না। ট্যাগ কখন হয়? যখন এটা নিয়ে কাউকে হ্যারাস করা হয় বা এটা একটা ট্যাবু হয়ে থাকে। তা আমি মনে করি যে শিবির বলা, ছাত্রী সংস্থা বলা, এটাকে ট্যাগ বলা থেকে বের হয়ে আসা উচিত। কাউকে শিবির বলছে, ছাত্র শিবির বলছে, কী হয়েছে? আমরা কেউ যদি কাউকে ছাত্রদল বলে, আমি তো বলি না যে ছাত্রদল হিসেবে ট্যাগ করছে। তাহলে এই ব্যাপারটা থেকে আসলে প্রত্যেকের বের হয়ে আসা উচিত যে এটা একটা ট্যাগ। এটা থেকে বের হয়ে এসে যখন কেউ বলবে শিবির, যখন কেউ বলবে ছাত্রী সংস্থা, ওকে, তাদের মতো আমাকে মনে হলো আমার কী করার আছে, আমি তো আল্লাহর জন্য করছি, এটুকুই। ছাত্রী সংস্থা নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা? আমি আসলে তাদের ব্যাপারে অত আমার জানার সুযোগ হয়নি। আমি শুধু যেটুকু আফসানা আপু বা সাবিকুন নাহার আপুর সাথে আমার দেখা হয়, কথা হয়, হাই হ্যালো হয়, এর বাইরে আর কারোর সাথে আমার ওভাবে তাদের আইডিওলজি কি এটা জানবো এইটুকু সুযোগ আমার হয়নি। সো এই ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো না। হিজাব কিংবা নিকাব শুরু করার পর থেকে আপনি কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা, যেটা আগে হননি?
সেটা তো ধরেন যে প্রত্যেকটা মেয়ের একটা প্রতিবন্ধকতা থাকে, যে হিজাব করে না তাকে হচ্ছে গিয়ে শাহবাগী বলা যায়, এবং যে হিজাব নিকাব করে তাকে গিয়ে ছাত্রী সংস্থা বলা যায়। তো প্রতিবন্ধকতা থাকেই, এটা নিয়ে আমাকে নানাভাবে করা হয় বা বুলি করা হয়, বা নানাভাবে হচ্ছে আমাকে ট্যাগ করা হয়, বা যা কিছু করবে করা হয়। তো সেটা আসলে আমি করলেও থাকবে, না করলেও থাকবে। এই প্রতিবন্ধকতা মাথায় নিয়ে তো আসলে কাজ করা যাবে না। আমি দেখি প্রায় সময় এখন আমাকে বলে যে হিজাব নিকাব করেছো কিন্তু চোখ কেন খোলা? আরে ভাই, আমি চোখ যদি বন্ধ করে রাখি আমি দেখবো কি করে? তারপর হাত নিয়ে বলা হয়, মানে এই আপনি যতই করেন আপনি মানুষকে কখনোই স্যাটিসফাই করতে পারবেন না। ধরেন যে আমি বুরকা হিজাব যদি পরি, আমার একটা গোষ্ঠী ভালো লাগবে না, তারা চাইবে যে আমি বুরকা হিজাব না করি। আবার আমি যে বোরকা হিজাব করছি সেটা তো অনেকে আমি স্যাটিসফাই হতে দেখবো না, সে এক্সপেক্ট করবে যে আমি হাত মোজা পরবো, আমি চোখও ঢাকবো। তো এই ব্যাপারগুলোতে আসলে মেয়েরা কখনোই কাউকে স্যাটিসফাই করতে পারে না। মেয়েদের কখনোই কাউকে স্যাটিসফাই করার জন্য কাজ করা উচিত না, স্যাটিসফাই করার জন্য হচ্ছে কিছু করা উচিত না। নিজেকে স্যাটিসফাই করার জন্য আল্লাহ যেটুকু নির্দেশ দিয়েছে, নিজের জায়গা থেকে যেটুকু করা যায় সেটুকু করাই হচ্ছে মানে মোটামুটি আমার এটা একটা গোল, বা একটা আমার মাইন্ড সেট আপ, যে আমি কারোর জন্যই কিছু করব না, আমি আমার নিজের জন্য করব। আল্লাহর তো সবগুলো বিধিনিষেধ মানতে পারি না, স্বাভাবিকভাবেই মানবিক ত্রুটি থাকে। তো যেটুকু আমি করতে পারি সেটুকু আমি করব, এটা হচ্ছে আমার চিন্তাভাবনা। আচ্ছা, আহ, আপনার বিয়ে নিয়ে যদি কিছু বলতেন, কবে করছেন এ বিষয়ে? এটা তো আল্লাহ নিয়ে ঠিক করে রাখছে যে কখন বিয়ে হবে, আল্লাহ যখন চাইবেন তখন হবে। সোশ্যাল মিডিয়া আমরা দেখি যে এরকম আসে যে আপনার বিয়ে হয়ে গেছে কোনো এক শিবির নেতার সাথে, কিংবা অপরিচিত ব্যক্তির ছবি দিয়ে হচ্ছে বলা হয় যে আপনি বিবাহিত। আচ্ছা, আমি জানি না এখনো পর্যন্ত, আমার বাবা মাও জানে না। আমার বিয়ে হলে মোটামুটি সবাইকে জানিয়েই করব। ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরেন। আর সবার নিকট আমার একটা অনুরোধ যে যে কারোর সাথে দয়া করে আমাকে জড়াবেন না, আমি এটা পছন্দ করি না। আমি এক্সপেক্ট করি যে একজন সৎ এবং সাহসী মানুষের সাথে আমার বিয়ে হবে, এরকম মানুষের পাশেই আমি নিজেকে দেখতে কমফোর্ট ফিল করব। আপনার বর্তমানে উপার্জনের কোনো উৎস আছে কিনা? আমি বর্তমানে পুরোপুরি আমার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট। এখন মাত্র আমার অনার্স শেষ হলো, চেষ্টা করছি যত দ্রুত সম্ভব চাকরি জীবনে ঢোকার। আমরা দেখতে পেরেছি যে আপনারা হচ্ছে চীন সফরে গিয়েছিলেন ডাকসু থেকে। তো এটা কি আপনারা নিজেদের খরচে গিয়েছিলেন নাকি স্পন্সর ছিল? স্পন্সর না ব্যাপারটা, এটা ছিল একটা রাষ্ট্রীয় সফর, যেখানে হচ্ছে চীন এম্বাসির তরফ থেকে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য ডাকসু নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আ আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? এবং আপনার এখন পেশাগত জীবনে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি ছোটবেলায় অনেকে অনেক ধরনের স্বপ্ন দেখে, সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয়। তো আমি ছোটবেলায় একটা স্বপ্ন দেখতাম যে আমি আমার এক ধরনের আমার বড় আব্বু ছিলেন হচ্ছে একজন রিসার্চার। তো তিনি হচ্ছে বিদেশে থাকতেন। তিনি বর্তমানে ইউএসএতে আছেন। তো তিনি হচ্ছে তার আগে তিনি মালয়েশিয়া থাকতেন। সেখানে হচ্ছে আমার যিনি বড় আম্মু, তিনি আবার ইন্দোনেশিয়ান। তো তাদের বেশ ভালো একটা অ্যামাউন্ট ছিল উপার্জনের, এবং তারা আমাদের জন্য প্রায় সময় গিফটস পাঠাতো। মানে দেখা যেত ওগুলো হয়তো বাংলাদেশে তখন ইন্ট্রোডিউস হয় না, যেগুলো আমি ইউজ করছি বা আমাদের বাসায় আছে। তখন আমার মনে হতো যে মানে রিসার্চার হলে মনে হয় অনেক টাকা। তো ওই জন্য আমার মনে হতো যে আমি বড় হয়ে রিসার্চার হব। তো আমি এটা সায়েন্টিফিক জায়গা থেকে রিসার্চার কি সেটা খুঁজতে গেলে তো সায়েন্টিফিক ব্যাপারগুলোই আসে, যে বিজ্ঞানী হওয়া বা একজন রিসার্চার হওয়া। তো এই ধরনের একটা ইচ্ছা ছিল, সেটা নিয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। তো সময়ের সাথে সাথে সেই জায়গাটা আর হয়নি। এখন একটা সময় চেয়েছি যে আমি ইঞ্জিনিয়ার হব, এবং যেহেতু আমার এসএসসিতে ফিজিক্সে হচ্ছে 79 ছিল, তো এজন্য হচ্ছে আমি ভেবেছিলাম যে হয়তো আমি বুয়েটে পরীক্ষা দিতে পারবো না। পরে দেখা গেল বুয়েটে যে পরিমাণ মার্কস চাই, আমার এর চেয়ে বেশি মার্কস আছে, কিন্তু ওই যে প্রিপারেশন নিইনি, এজন্য আমি আর পরীক্ষা ওভাবে দিতে পারিনি। পরীক্ষা না দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমি ডি ইউনিট পরীক্ষা দিই, সেখান থেকে ঢাবি হয়ে যায়। ঢাবি হয়ে যাওয়ার পরে যেটা হয় যে কেউ আর পড়াশোনা করে না, আমি আর পড়াশোনা করিনি, সেকেন্ড টাইমও দিনই কোথাও, শেষ পর্যন্ত ঢাবিতেই কন্টিনিউ করছি। এখন যেটা মনে চাই সেটা হচ্ছে হয়তো আমি এই যে রিসার্চের যে জায়গা, একাডেমিয়ার যে জায়গা, হয়তো সেটার দিকেই আমি ফোকাস করব। মানে সায়েন্টিফিক রিসার্চার হতে না পারলেও সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে, রিসার্চার হিসেবে হয়তো কোথাও কাজ করবো, এটা আমার ইচ্ছা। যদি না হয় হয়তো টিচিং প্রফেশনে যাব, এটা হতে পারে, আল্লাহ যেইভাবে যেখানে রিজিক লিখে রাখছেন আর কি। বাংলাদেশ নিয়ে আপনার কোনো স্বপ্ন আছে কিনা? বাংলাদেশ নিয়েই তো আমাদের সকল স্বপ্ন, এই জন্য নিজেদের কেরিয়ার, নিজেদের জীবন সবকিছুই বিসর্জন দেওয়া।
আহ, বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই সেই জায়গায় তো হয়তো আমরা দেখে যেতে পারবো না, কিন্তু আমাদের যে আগামী প্রজন্ম তাদের জন্য রেখে যাওয়াটাও আসলে আমাদের কর্তব্য। সেই সেই জন্যই আমরা মূলত কাজ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ সব কিছু সহজ করে দিক আমাদের জন্যে, সৎ পথে রাখুক, ভালোভাবে সব কিছুই করার তৌফিক দান করুক, এটুকুই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনার জন্য আপু, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। ইনোভা টক্সের পরবর্তী এপিসোডগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।